লাখপুর মহিলা দাখিল মাদ্রাসার ভার্চুয়াল ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাচ্ছি। সারা দেশের শিক্ষার্থীরা তোমরা যে যেখানে আছো, আজকের ক্লাসটি ভালোভাবে শ্রবণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের ক্লাসটি তোমাদের জন্য উপস্থাপন করছি আমি মোহাম্মদ নাজমুল হাসান, সুপারিনটেন্ডেন্ট, লাখপুর মহিলা দাখিল মাদ্রাসা, শিবপুর, নরসিংদী। আজ তোমাদের উদ্দেশ্যে আমি নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকের আলোচনার বিষয় ভাষণ। নিশ্চয়ই তোমরা এই শব্দটির সাথে সবচেয়ে বেশি পরিচিত। তোমরা জানো যে একটি ভাষণ একটি জাতিকে পরিচালিত করতে পারে এবং একটি ভাষণ জনগোষ্ঠীকে মন্ত্রের মতো প্রভাবিত করতে পারে। তোমরা জানো যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণের প্রভাবের কথা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন, সে ভাষণের গুরুত্ব এবং তাৎপর্য আজকের এই ক্লাসে তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে বিভিন্ন প্রকার ভাষণ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, ভাষণ লেখা ও বলার কাঠামো জানতে পারবে, উত্তম ভাষণ প্রদানের মাধ্যমে অনেকের মন আকর্ষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ভাষণ, এই ভাষণের প্রধানের ক্ষেত্রে মূল তিনটি উপাদান থাকে। তোমরা কি জানো ভাষণের উপাদানগুলি কি? লক্ষ্য করো। যখন কোনো ভাষণ সংগঠিত হবে তখন অবশ্যই একজন বক্তা থাকবে, কারণ ভাষণ সৃষ্টির জন্য বক্তা একটি অন্যতম উপাদান। ২ নম্বর উপাদান হচ্ছে শ্রোতা। বক্তার ভাষণ দেওয়ার উদ্দেশ্যই হলো শ্রোতা। তাহলে ভাষণের দ্বিতীয় উপাদানটি আমরা পেলাম শ্রোতা। ভাষণের তৃতীয় যে উপাদানটি রয়েছে তা হলো বক্তব্যের বিষয়। তাহলে আমরা কি জানতে পারলাম? যে ভাষণের মূল উপাদান হচ্ছে তিনটি। একজন হলো বক্তা, যাদের উদ্দেশ্যে ভাষণ দেয়া হবে, তারা হলো শ্রোতা, এবং যে বিষয়ের উপর আলোকপাত করা হবে সেই বিষয়টি নির্ধারিত থাকতে হবে। বক্তা, শ্রোতা ও বক্তব্যের বিষয়, এই তিনটি উপাদান নিয়েই একটি ভাষণ সংগঠিত হতে পারে। এবার আসো আমরা ভাষণের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে ভাষণ এর দুটি শ্রেণীতে ভাগ করা যায়। এক, লিখিত
বা প্রস্তুতকৃত বা মুখস্থ ভাষণ। লিখিত বা প্রস্তুতকৃত বা মুখস্থ ভাষণ। এই ধরনের ভাষণ পূর্বে নির্ধারিত থাকে, সেই নির্ধারিত বিষয়টা লিখিত হতে পারে, আবার লিখিত বক্তব্যটি মুখস্থ করে নিতে পারে বক্তা। দ্বিতীয় যে প্রকারটি রয়েছে তা হচ্ছে অলিখিত বা তাৎক্ষণিক ভাষণ। কোন বক্তা তার বক্তব্যের স্থান, কাল ও পাত্রভেদে তাৎক্ষণিক যে ভাষণ বক্তা প্রদান করে তাই হচ্ছে অলিখিত বা তাৎক্ষণিক ভাষণ। আমরা এতক্ষণ ভাষণের উপাদান নিয়ে আলোচনা করলাম, ভাষণের শ্রেণীবিভাগ বর্ণনা করলাম। আমরা এবার জানব যে ভাষণের প্রকার ভেদ নিয়ে ধারণা লাভ করতে যাব। ভাষণের বিষয়বস্তু, স্থান, শ্রোতামণ্ডলীর বিভিন্নতা প্রভৃতির বিচারে ভাষণ বিভিন্ন ধরনের হয়ে থাকে। তোমরা জানো ভাষণের যে বিষয়বস্তুটি হবে এটা স্থান, কাল, পাত্র ভেদে এবং যারা শুনবে তাদের মন, মানসিকতা এবং তাদের চিন্তা চেতনার সাথে সামঞ্জস্য রেখেই বিভিন্ন ধরনের ভাষণ প্রদান করা হয়ে থাকে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই ৮ ধরনের ভাষণের প্রকারভেদ নির্ধারণ করতে পারি। যেমন কোন ভাষণ কোন মঞ্চ থেকে বক্তা প্রদান করে থাকেন তাকে আমরা মঞ্চ ভাষণ বলে থাকি। ২, তোমরা জানো যে বেতার বা রেডিওতে আগে ভাষণ প্রচার করা হতো, এখনো হয়। বেতারের মাধ্যমে যে ভাষণ শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া হয়, জাতির কাছে পৌঁছে দেওয়া হয়, সেটি হলো বেতার ভাষণ। ৩, টেলিভিশন ভাষণ। টেলিভিশনের মাধ্যমে বক্তার বক্তব্য তথা ভাষণ শ্রোতার কাছে পৌঁছে দেওয়া হয় তখন আমরা তাকে টেলিভিশন ভাষণ বলে থাকি। ৪, সেমিনার ভাষণ। কোন বিশেষ প্রেক্ষাপটে, কোন বিশেষ মুহূর্তে, কোন বিশেষ আলোচ্য বিষয় নিয়ে যখন কোন সেমিনার অনুষ্ঠিত হয় তখন বক্তা সেখানে যে ভাষণ প্রদান করেন তা হচ্ছে সেমিনার ভাষণ। ৫, বিতর্কমূলক ভাষণ। বিভিন্ন বিতর্কমূলক অনুষ্ঠানে পক্ষে বিপক্ষে যুক্তিতর্কের মাধ্যমে যে ভাষণ উপস্থাপন করা হয় তা হলো বিতর্কমূলক ভাষণ। ৬, পথভাষণ। তোমরা জেনে থাকবে যখন কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় বা বিশেষ কোনো মুহূর্তে পথসভা আমরা যাকে বলি, পথে ঘাটে মাঠের প্রান্তরে যখন কোনো ভাষণ অনুষ্ঠিত হয় তখন আমরা তাকে পথভাষণ বলে থাকি। ৬, বিজ্ঞাপনী বা পণ্য প্রচার ভাষণ। তোমরা অবশ্যই দেখেছ বিভিন্ন মডেল, বিভিন্ন তারকারা কোনো প্রতিষ্ঠানের তাদের পণ্যের বহুল প্রচারের নিমিত্তে যে বিজ্ঞাপন প্রদান করেন এবং সেখানে যে
ভাষণ বা ধারার বর্ণনা করেন সেটাকে আমরা বিজ্ঞাপনী বা পণ্য প্রচার ভাষণ বলতে পারি। এতক্ষণ আমরা ভাষণের প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। এবার আমরা একটি উত্তম ভাষণের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ভাষণ আমরা প্রতিনিয়তই শুনি অথবা প্রদান করে থাকি। সবগুলি ভাষণ কি উত্তম ভাষণ আমরা বলতে পারবো? নিশ্চয়ই উত্তম ভাষণের কতগুলি নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকতে হবে। আমরা আজকে উত্তম ভাষণের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। উত্তম ভাষণের প্রথম যে বৈশিষ্ট্যটি হবে তা হবে ভাষণের বিষয়বস্তু সম্পর্কে সঠিক ও সুস্পষ্ট ধারণা থাকতে হবে। যিনি বক্তা, যিনি বক্তব্য দিবেন, যিনি ভাষণ দিবেন, যে বিষয়ের উপর তাকে ভাষণ দিতে হবে সেই বিষয়ের সম্পর্কে যদি তার বিষয়বস্তু এবং সুস্পষ্ট ধারণা না থাকে তাহলে কোনো বক্তাই সেখানে উত্তম ভাষণ দিতে সক্ষম হবে না। ভাষণের বক্তব্য বিষয় হবে যুক্তিগ্রাহ্য ও বস্তুনিষ্ঠ। প্রতিটি ভাষণের যুক্তিসঙ্গত কথা ও বস্তুনিষ্ঠ কথা যদি না হয় তাহলে সেই ভাষণ কখনো উত্তম ভাষণ হতে পারে না এবং শ্রোতাদের মন আকৃষ্ট করতে পারে না। তৃতীয়ত, ভাষণের ভাষা হবে সহজ, সরল ও প্রাঞ্জল। বক্তার বক্তব্য যদি দুর্ভেদ্য হয়, বক্তার বক্তব্য যদি জটিল হয়, যাদের উদ্দেশ্যে ভাষণ প্রদান করা হচ্ছে তাদের কাছে যদি সহজ, সরল, সাবলীল ও প্রাঞ্জল না হয় তাহলে সেই ভাষণকে আমরা উত্তম ভাষণ বলতে পারবো না। ভাষণের বক্তব্য বিষয়ের পুনরুক্তি থাকবে না। যদি কোনো বক্তা তার বক্তব্যে একই কথা বারবার বলে থাকেন বা কথার পুনরুক্তি করেন তাহলে সেই ভাষণ উত্তম ভাষণ হিসেবে গণ্য হবে না। ভাষণের সময় নির্দিষ্ট থাকলে তা যথাসময়ে শেষ করতে হবে। আমি আবার বলছি, ভাষণের সময় নির্দিষ্ট থাকলে তা যথাসময়ে শেষ করতে হবে। প্রত্যেক বক্তার মনে রাখতে হবে তার জন্য কতটুকু সময় নির্ধারণ করা রয়েছে। উত্তম ভাষণের বৈশিষ্ট্য হচ্ছে নির্ধারিত সময় নির্দিষ্ট কথা শেষ করতে হবে। বক্তার ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে হবে, সেক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী পোশাক পরিচ্ছদ পরিধান করতে হবে। কারণ হচ্ছে পোশাক পরিচ্ছদ ব্যক্তিত্বের মাপকাঠি। কাজে যেখানে যে ধরনের ভাষণ উপস্থাপিত হবে সেই জনগণের আশা আকাঙ্ক্ষার পরিস্ফুটন গঠনের জন্য পোশাক পরিচ্ছদ একটি গুরুত্বপূর্ণ উপাদান। শুদ্ধ উচ্চারণ ও আকর্ষণীয় বাচনভঙ্গি হতে হবে। অবশ্যই যদি বাচনভঙ্গি ভালো না হয় তাহলে শ্রোতার দৃষ্টি ও মন জয় করা সম্ভব হয়ে ওঠে না। তাই উত্তম ভাষণের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো শুদ্ধ উচ্চারণ ও আকর্ষণীয় বাচনভঙ্গি। ভাষণের শুরু এবং শেষ হবে আকর্ষণীয় ও নাটকীয়তার মধ্য দিয়ে। বিষয়টি যদি এমন হয়, বক্তা বক্তব্য রাখার পর যেন শ্রোতাদের মধ্যে একটি নাড়া লেগে যায় এবং তাদের মন তন্ময় হয়ে তার বক্তব্য শুনতে থাকে। হঠাৎ বক্তার বক্তব্য শেষ হয়ে গেলে তারা যেন মনে করে কি যেন কি হারিয়ে ফেললাম, আর একটু সময় যদি হতো তাহলে কতই না ভালো হতো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ভাষার একটি উত্তম বক্তব্যের, উত্তম ভাষণের
বৈশিষ্ট্যগুলি আলোচনা করলাম। এবার আমরা একটি সার্থক ভাষণকে কয়টি ভাগে ভাগ করা যায় তা নিয়ে আমরা আলোচনা করব। সব ভাষণ সব সময় সার্থক হয় না। একটি সার্থক ভাষণ সাধারণত 4টি ভাগে ভাগ করা যায়। আমরা সে ভাগগুলি দেখব। লক্ষ্য করো, 1 সম্ভাষণ। আমরা অবশ্যই যখন বক্তব্য দেব, ভাষণ প্রদান করব, শুরুতে যে বিষয়টি থাকে তা হলো সম্ভাষণ। আমি এ বিষয়ে পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। 2 ভূমিকা বা সূচনা বা প্রস্তাবনা। 3 মূল বক্তব্য। 4 উপসংহার। এই যে বক্তব্যের 4টি কাঠামোর কথা বলা হয়েছে, এই 4টি কাঠামো যদি ভাষণের মধ্যে না থাকে তাহলে উক্ত ভাষণকে সার্থক ভাষণ বলা যাবে না। আমরা একটি ভাষণের বা একটি বক্তব্যের 4টি কাঠামো নিয়ে আলোচনা করব। 4টি কাঠামো আমি আবার বলছি: সম্ভাষণ, ভূমিকা বা সূচনা বা প্রস্তাবনা, মূল বক্তব্য ও উপসংহার। শিক্ষার্থী বন্ধুরা, সম্ভাষণ বলতে আমরা কি বুঝি? লক্ষ্য করো, মাননীয় প্রধান অতিথি, শ্রদ্ধেয় সভাপতি ও উপস্থিত সুধীবৃন্দ, মাননীয় অধ্যক্ষ, সম্মানিত শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রী ভাই বোনেরা, মাননীয় সভাপতি ও প্রিয় এলাকাবাসী, প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার প্রাণপ্রিয় সংগ্রামী বন্ধুরা ইত্যাদি। বক্তা যখন তার ভাষণ শুরু করবে তাহলে শুরুতেই এই সম্ভাষণগুলি জানিয়ে নিতে হবে ক্ষেত্র বিশেষে। ভূমিকা বা সূচনা বা প্রস্তাবনা। আমরা একটি উদাহরণ লক্ষ্য করো। এই অংশটি মূল বক্তব্য বিষয়ে অনুপ্রবেশের সিংহদ্বার। এখানে বক্তাকে মূল উদ্দেশ্যের কথা বিবৃত করে মূল বক্তব্যের পূর্বাভাস দিতে হবে। তবে কোনো কোনো ক্ষেত্রে বক্তা এ অংশে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে থাকেন। সম্ভাষণের পরে ভূমিকাতে অবশ্যই বক্তৃতার যে প্রবেশদ্বার, অর্থাৎ শ্রোতামণ্ডলী যেন বুঝতে পারে বক্তা তার বক্তব্যে কি অবতারণ করবে। 3 নম্বর যে বিষয়টি হলো মূল বক্তব্য। লক্ষ্য করো, মূল বক্তব্য সাধারণত ভাষণের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে ভাষণের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে ভাষণটিকে এমনভাবে উপস্থাপন করতে হবে বা লিখতে হবে যেন যে উদ্দেশ্যে ভাষণটি দেওয়া হলো সে উদ্দেশ্য যেন বাস্তবায়িত হয় এবং ভাষণের বিষয়টি শ্রোতা দর্শকদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়। এখানে একাধিক সুধীবৃন্দ ব্যবহার করা যেতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা উপসংহারের যে বিষয়গুলি লক্ষ্য করব, ভাষণের লক্ষ্য, আদর্শ, উদ্দেশ্য স্পষ্টভাবে শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে এমনভাবে উপস্থাপন করতে হবে যেন ভাষণের মূল বিষয়টি সম্পর্কে শ্রোতা দর্শক স্পষ্ট হতে পারে। সবশেষে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, নমস্কার প্রদান করে শেষ করবেন। আমরা একটি ভাষণের নমুনা দেখব।
সাধারণত ভাষণ যেরকম হতে পারে তার একটি নমুনা তোমাদের সামনে উপস্থাপন করব। যেমন ধরো, জাতীয় জীবনে 21-এর গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করে একটি মঞ্চ ভাষণ তৈরি করো। এরকম একটি বিষয়ের উপর যদি একটি ভাষণ মঞ্চস্থ করতে হয়, তাহলে অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা প্রধান অতিথির একটি ভাষণ তৈরি করো। এ ধরনের ভাষণ যদি সংগঠিত করতে হয় বা তৈরি করতে হয়, তাহলে আমরা এই নমুনাটি একটু লক্ষ্য করে দেখি। আমরা সম্ভাষণ, প্রথমে আমরা সম্ভাষণটি এভাবে উপস্থাপন করতে পারি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এই মহতী অনুষ্ঠানের মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। এক্ষেত্রে আমি তোমাদেরকে আরেকটি বিষয় বলে রাখতে চাই। সাধারণত ইসলামিক নিয়ম অনুযায়ী কোনো কিছু বলার শুরুতে সালাম দেওয়ার নির্দেশনা রয়েছে। আগে সালাম দিয়ে তারপর আমরা ওই সম্ভাষণ জানালে ভালো হয়। সাধারণত কিছু সম্ভাষণ করে তারপর সালাম দেওয়ার একটি রেয়াজ সমাজে পরিলক্ষিত হয়। ভূমিকা বা সূচনা বা প্রস্তাবনাটা এমন হতে পারে: আজ 21শে ফেব্রুয়ারি আমাদের মহান শহীদ দিবস। আমাদের চেতনায়, বিপ্লবে, বিদ্রোহে 21 জড়িয়ে আছে। 21 আমাদের সাহস, 21 মানে মাথা নত না করা, ইত্যাদি ইত্যাদি। 21শে ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনে এক গৌরবময়, ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। বাঙালির জাতির জীবনের চেতনার উৎস। এই দিনটিকে কোনোভাবেই ভোলা যায় না। আমরা এবার মূল বক্তব্যের একটি নমুনা দেখব। আজকের এই দিনে গভীরভাবে মনে পড়ছে সে সকল ভাষা শহীদকে, যাদের আত্মত্যাগের ফসল এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা আন্দোলনের সূত্রপাত কিভাবে ঘটেছিল তা হতো আপনাদের সকলেরই জানা আছে, ইত্যাদি। বন্ধুগণ, বাঙালি জাতির আত্মোপলব্ধির উত্তরণ ঘটে 1952-র এই 21শে ফেব্রুয়ারি সংগ্রামের মাধ্যমেই। বিশিষ্ট সাহিত্যিক ও চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ এনামুল হকের উক্তিটি নিশ্চয়ই মনে আছে: 21শে ফেব্রুয়ারি কোনো বিশেষ দিন, ক্ষণ বা তিথি নয়, একটি জাতির জীবন্ত ইতিহাস। এ ইতিহাস অগ্নিগর্ভ। 21 উদযাপন উপলক্ষে প্রতি বছরই একাধিক সংকলন প্রকাশিত হচ্ছে। 21 পরিণত হচ্ছে আমাদের জাতীয় উৎসবে। 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস, 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস, 21শে ফেব্রুয়ারি শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি উপসংহার লক্ষ্য করছি। বক্তব্যের মূল বক্তব্য শেষে আমরা একটি উপসংহার এর মাধ্যমে আমাদের
বক্তব্যের পরিসমাপ্তি করতে পারি। সুধীবৃন্দ, আজ ২১ পেরেছে আন্তর্জাতিক স্বীকৃতি, হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। তাই মাতৃভাষার প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হতে হবে এবং বাংলা ভাষাকে তার স্বমহিমায় প্রতিষ্ঠিত করতে হবে। আর ২১-এর তাৎপর্য উদ্বুদ্ধ হয়ে আমাদের সর্বাধিক অন্যায়, অবিচার, অত্যাচার, শোষণ ও নিষ্পেষণের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার শপথ নিতে হবে। ২১ ভাষার প্রাণ, ২১ করেছে দান, ২১ মোদের পথের পাথেয়, ২১কে করব না কো হেয়। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকে আমি আমার নিজেকে ধন্য মনে করেছি, এই ভাষায় কথা বলতে পেরে ধন্য। আজকের এই দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরে ধন্য, আরো ধন্য এই শহীদদের উত্তরসূরি হিসাবে আমরা বেঁচে আছি। আল্লাহ হাফেজ। আমরা একটি বক্তব্যের বা ভাষণ সম্পর্কে ধারণা নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বরাবরের মতো অন্যান্য দিনের মতো আজকেও বাড়ির একটি কাজ দিয়ে দিয়েছি। তোমরা বাড়িতে থেকো এবং বাড়িতে থেকে আজকের এই কাজগুলি, আজকের যে কাজটি দিলাম, এটা ভালো করে তৈরি করে রাখবে। আবার সেদিন যেদিন হবে, যখন এই অন্ধকারের ঘোর অমানিসা কোভিড-19 থেকে আমরা মুক্তি পাব এবং দেখা হবে প্রতিষ্ঠানে, খেলার মাঠে, কথা হবে অফিসে, সেদিন যেন খুঁজে নিতে পারি তোমাদের আজকের দেয়া এই বাড়ির কাজগুলিকে। তোমার দেখা একজন নেতার যে কোনো একটি ভাষণ তোমার মতো করে উপস্থাপন করে আন। বাড়ির কাজ, তোমার দেখা একজন নেতার যে কোনো একটি ভাষণ তোমার মতো করে উপস্থাপন করে আনবে। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। তোমরা যেখানে থাকো নিরাপদে থেকো। প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে না যাওয়ার জন্য এবং লেখাপড়া মনোনিবেশ করার জন্য সকলকে আহ্বান জানিয়ে আজকের ক্লাসে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।